আমরা দাসপ্রথার কথা বইতে পড়েছি, গল্পে শুনেছি, কিন্তু একজন দাসের জীবন কতটা নির্মম হয় তা কি কখনো দেখেছি? আজ এরকমই একজন দাসের গল্প আপনাদের শোনাবো, যে আয় উন্নতির জন্য কাজের খোঁজে পাড়ি দিয়েছিল মধ্যপ্রাচ্যে, কিন্তু চক্রান্তের কারণে তাকে বিক্রি করে দেওয়া হয় দাস হিসেবে। বিস্তীর্ণ মরুভূমির মাঝে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, যেখানে পর্যাপ্ত খাবার নেই, পানি নেই, অসহনীয় কষ্টে নিজের নামটাও ভুলে যেতে হয়। এরকম একটা বন্দি জীবন থেকে কি সে মুক্তি পাবে কখনো? আসুন শুনে আসি এই বছরের অন্যতম সেরা একটা সিনেমা দ্য গড লাইফের গল্পটি, যেটি ভারতের এক যুবকের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 16 বছর। তো আসুন গল্পটি শুরু করা যাক। সৌদি আরবের বিমানবন্দরে নেমে পাসপোর্ট চেকিংয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল নাজিব মোহাম্মদ। এই প্রথমবার সে নিজের পরিবার ছেড়ে এত দূরে এসেছে, তাও আবার দেশ থেকে বহু দূরে, ভিন্ন মানুষের দেশে। চেকিং অফিসার তাকে আরবিতে কিছু একটা জিজ্ঞেস করে, কিন্তু সে তার ভাষা বুঝতে পারে না। তখন লাইনে থাকা নাজিবের বন্ধু হাকিম এগিয়ে আসে। নাজিব বা হাকিম দুজনের কেউই মালায়াম ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। যদিও হাকিম হেল্প স্যার বলে কোনো রকমে দুজনের পাসপোর্টের অ্যাপ্রুভাল নিয়ে চেকিং থেকে বেরিয়ে আসে। নাজিব আর হাকিম দুজনেই আয় উন্নতির জন্য এই প্রবাসে এসেছে, কিন্তু এখানে এসে তারা অন্ধের মতো এয়ারপোর্টে ঘুরে বেড়াতে থাকে। তাদেরকে যে কফিলের নিতে আসার কথা সে এখনও আসেনি। তারা সেখানে একজন স্বদেশীকে পেয়ে তার কাছে সাহায্য চায়। নাজিবেরা যার মাধ্যমে এখানে এসেছে তার ফোন নম্বরে তিনি ফোন দিয়ে দেন, কিন্তু ফোন বাজলেও কেউ ফোন তুলছিল না। তখন লোকটা জানায় তাদের কফিল হয়তো রাস্তায় ট্রাফিক জ্যামে পড়েছে, তারা যেন অপেক্ষা করে, তাদের কফিল নিশ্চয়ই তাদের নিতে আসবে। দুজনে এয়ারপোর্টের ভেতরে অপেক্ষা করতে থাকে। তাদের সঙ্গে একই ফ্লাইটে আসা সকলেই দামি এসি বাসে চড়ে তাদের কফিলের সাথে চলে যেতে থাকে, শুধু তারাই বাকি পড়ে থাকে। একসময় তারা ধরেই নেয় তাদের নিতে হয়তো কেউ আর আসবে না। তখনই একজন শেখ তাদের কাছে আসে, আরবিতে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু তারা ওনার কথা কিছুই বুঝতে পারছিল না। তাই বিরক্ত হয়ে লোকটা চলে যায়। কিছুক্ষণ পরে লোকটা আবারও ফিরে আসে এবং তাদের পাসপোর্ট চেক করে তাদেরকে ওনার পিকআপে উঠে বসতে বলে। যদিও নাজিব আর হাকিম কিছুই বুঝতে পারে না, সেই সাথে তারা একটু অবাকও হয়। সবাই কত দামি গাড়িতে করে এয়ারপোর্ট থেকে গেল, অথচ তাদের জন্য এই ভাঙা গাড়ি বরাদ্দ। তবুও তারা কিছুই বলে না, কারণ তারা ভাবে এই কফিলই হয়তো তাদের সঠিক গন্তব্যে নিয়ে যাবে। নাজিব লোকটার কাছে একটু পানি পান করতে চায়, কিন্তু তাকে পানি দেওয়া হয় না। তাদের পিকআপের পেছনে উঠে বসতে বলা হয়। দুজনেই অন্ধের মতো গাড়িতে উঠে বসে। এরপরে তাদের যাত্রা শুরু হয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তারা জানেও না তাদের জন্য কি নির্মম জীবন অপেক্ষা করছে। যাবার পথে হাকিম একটু ঘুমিয়ে পড়েছিল। মরুর ঠান্ডা বাতাসে শীত শীত লাগায় নাজিম হাকিমের গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দেয়, নিজেও গামছা দিয়ে নিজের কানটা ঢেকে নেয়। অনেকক্ষণ গাড়ি চলার পরেও তারা বুঝতে পারে না তাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা খামারের কাছে এসে তাদের গাড়িটা থামে। ঝাঁকুনিতে হাকিমেরও ঘুম ভেঙে যায়। তাদের কফিল নেমে এসে হাকিমকে গাড়ি থেকে নামতে বলে। হাকিমের সাথে নাজিবও নামছিল, কিন্তু সে নাজিবকে নামতে বারণ করে এবং শুধুমাত্র হাকিমকেই নামতে বলে। এবার দুজনেই বেশ হকচকিয়ে যায়। নাজিব কফিলকে বারবার রিকোয়েস্ট করে তাকে একটা ফোন করার সুযোগ দেবার জন্য, কিন্তু তাকে ফোন করতে দেওয়া হয় না। এদিকে খামারের ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে এবং হাকিমকে ভেতরে নিয়ে যেতে চায়। নাজিব আতঙ্কিত হয়ে হাকিমকে বলে, ভাই, ইংরেজি তামিল যে ভাষাতেই হোক ওদের বুঝিয়ে বল, আমাদের যেন একসাথে রাখে। হাকিম তামিল ইংরেজি মিশিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরব শেখেরা কোনো কথাতেই পাত্তা দেয় না। খামারি হাকিমকে ভেতরে নিয়ে তালা দিয়ে দেয়, আর অন্য একজন নাজিবকে চাবুক দিয়ে মারতে মারতে আবারও গাড়িতে ওঠায়। এরপরে আবারও গাড়ি চলতে শুরু করে। কতক্ষণ গাড়ি চলে নাজিব বুঝতে পারে না। তাকেও অন্য একটা খামারে এনে নামিয়ে দেওয়া হয়। নিচে নামতেই প্রথমেই শুষ্ক বালুর বাতাস এসে নাজিবের শরীরে হিম ধরিয়ে দেয়। নাজিব কফিলকে আবারও অনুরোধ করে তাকে একটা ফোন করতে দেওয়ার জন্য, কিন্তু কফিল তাকে এখানকার খামারির হাতে তুলে দিয়ে দ্রুত চলে যায়। নাজিব দিশেহারা হয়ে পড়ে। সে এখন কি করবে, কোথায় যাবে? এই বিস্তীর্ণ মরুভূমির মাঝে কেই বা তাকে সাহায্য করবে? হঠাৎ নাজিম একজন ইন্ডিয়ান হিন্দিওয়ালা লোককে দেখতে পায়, কিন্তু লোকটা সে লোকটার ভাষা বুঝতে পারছিল না, কারণ নাজিব তো তামিল ছাড়া আর কোনো ভাষাই এক বিন্দুও বোঝে না। যাই হোক, নাজিব ইশারায় লোকটাকে বলে সে পানি পান করতে চায়। লোকটা নাজিবকে পাশের একটা পানির ট্যাঙ্ক দেখিয়ে দেয়। নাজিব ট্যাপ খুলে প্রাণ ভরে পানি খায়, তারপর ট্যাঙ্কারের গায়ে হেলান দিয়ে বসে পড়ে। চোখটা সবে লেগে এসেছে,
তখনই একটা উট তার মুখের কাছে চলে আসে। নাজিব চমকে উঠে পড়ে। সে আগে কখনো উট দেখেনি, তাই অদ্ভুত দেখতে প্রাণীটাকে তার ভয় ভয় লাগছিল। নাজিব হিন্দিওয়ালা লোকটাকে জিজ্ঞেস করে, এখানে শোবার জায়গা কোথায়? লোকটা ঘ্যার ঘেরে গলায় কি বলে নাজিব কিছুই বুঝতে পারে না। সে নিজের বুদ্ধি খাটিয়ে পাশে কফিলের তাঁবুর ভেতরে গিয়ে আরামে শুয়ে পড়ে। সারাদিনের ধকলের পরে একটু গা এলিয়ে দেওয়ার সুযোগ পেয়ে নাজিবের চোখে তার গ্রামের স্মৃতিগুলো ভেসে ওঠে। গ্রামে নাজিব পানিতে ডুব দিয়ে পানির নিচ থেকে বালু উত্তোলনের কাজ করত। প্রতিদিনের মতো সেদিনও সে বালু তুলছিল। তখন তার এক বন্ধু তাকে বিদেশি সিগারেট অফার করে। তারপর বলে এই বিদেশি সিগারেট তার দুলাভাই এনে দিয়েছে। আসার সময় দুলাভাই দুটো ভিসাও নিয়ে এসেছে। নাজিবের বন্ধু নাজিবকে বিদেশে যাওয়ার পরামর্শ দেয়। নাজিব বলে বিদেশে যাওয়ার মতো তার এত টাকা নেই, কিন্তু তার বন্ধু পরামর্শ দেয় বিদেশে যেতে 1030 টাকা খরচ হবে। নাজিব তার বাড়ি বন্ধক রাখলেই এই পরিমাণ টাকা পেয়ে যাবে। বিদেশে গিয়ে কাজ শুরু করলে মাত্র কয়েক মাসেই এই কয়টা টাকা পরিশোধ করে ফেলা সম্ভব। বন্ধুর পরামর্শ নাজিবের মনে ধরে। সে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে বন্ধুর সাথে তার দুলাভাইয়ের কাছে যায় এবং টাকাটা তার হাতে তুলে দেয়। বাড়ি ফিরে নাজিব দেখে মা এবং বউ তার বিদেশ যাওয়া উপলক্ষে আচার, নাড়ু এসব বানানোর ধুম লাগিয়ে দিয়েছে। নাজিব বউ এবং মায়ের সাথে বিদেশে যাওয়া নিয়ে নিজেদের ভবিষ্যৎ গোছানো নিয়ে গল্পে মেতে ওঠে। 1000 কিলোমিটার দূরে বিস্তীর্ণ মরুভূমিতে শুয়ে সেসব সুন্দর স্মৃতিগুলো ভাবতে নাজিবের ভালোই লাগছিল। হঠাৎ কফিলের লাথিতে নাজিব উঠে পড়ে। কোনো কারণ ছাড়াই মারধর আর গালাগাল দিয়ে লোকটা নাজিবকে তাঁবুর বাইরে বের করে দেয়। নাজিব তার ভাষা না বুঝলেও তার ব্যবহারে এটা বুঝতে পারে কফিল তাকে চাকরের চোখে দেখছে আর চাকর হয়ে সে মালিকের পাশে শুয়ে আছে। এটা হয়তো কফিল মানতে পারছিল না, তাই তাকে এভাবে বের করে দিচ্ছে। নাজিব কোনো রকমে গুটিসুটি মেরে একটা পরিত্যক্ত গাড়িতে শুয়ে রাতটা কাটিয়ে দেয়। নাজিব সকালে ঘুম ভেঙে দেখে সে হিন্দিওয়ালা লোকটা ভেড়ার দুধ দোয়াচ্ছে। নাজিব তার কাছে গেলে সে এক জগ দুধ তার হাতে দিয়ে বলে ভেতরে কফিলকে দিয়ে আসতে, কিন্তু নাজিব লোকটার কথা বুঝতে না পেরে নিজেই খেতে শুরু করে। তৎক্ষণাৎ লোকটা তাকে থামিয়ে ভালো করে বুঝিয়ে বলে তাঁবুর ভেতরে কফিলকে দুধটা দিয়ে আসার জন্য। তখন নাজিব তাঁবুতে গিয়ে কফিলকে দুধ দিলে সে ঢকঢক করে খেয়ে নেয়। তখন নাজিব কফিলকে বলে সে এখানে থাকতে চায় না, সে ফিরে যেতে চায়। নাজিব কফিলের পা ধরে কাঁদতে শুরু করে তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য, কিন্তু তার প্রতি কফিলের একটুও দয়া হয় না। কফিল তাকে বাইরে ধাক্কা মেরে ফেলে দেয়। কিছুক্ষণ পরে নাজিব গতরাতের সেই কফিলকে আসতে দেখে, যে গতরাতে তাকে এখানে রেখে গিয়েছে। সে কফিলের কাছে গিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে ফেরত পাঠানোর জন্য। সে বারবার বলে তাকে কোম্পানির কাজ দেওয়া হবে বলে পাঠানো হয়েছিল। এই ধুধু মরুভূমির মাঝে সে থাকতে চায় না। সে বাড়িঘর বিক্রি করে এখানে এসেছে, তাই সে কাজ না পেলে তার পরিবার পথে বসে যাবে। নাজিব নিজের কথার সত্যতা প্রমাণের জন্য তার কাছে থাকা নোটবুকটা বের করে এনে দেখায়, যেখানে টাকার হিসাব এবং তার কফিলের ফোন নম্বর দেওয়া আছে। সেটা দেখে বড় কফিল নোটবুকটা ছিঁড়ে ফেলে দেয়। মুহূর্তেই নাজিবের ভাগ্যের চাকাটাও এখানেই থমকে যায়। সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এখানে তার কান্না শুনবেই বা কে? কিছুক্ষণ পরে দুই কফিল রুটি বানাতে বসে। তারা নাজিবকেও ডাকে। প্রথমে নাজিব রাগ করে তাদের ডাকে সাড়া না দিয়েই বাইরেই বসে থাকে। তখন বড় কফিল তাকে রুটি দেখিয়ে খাওয়ার জন্য ইশারা করলে নাজিব আর রাগ না করে এগিয়ে যায়, কারণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে তার প্রচণ্ড খিদে পেয়েছিল। রুটি পেতেই নাজিব রাক্ষসের মতো দ্রুত খেতে শুরু করে। খিদের তাড়নার জোরে খেতে গিয়ে বারবার তার গলায় খাবার আটকে যাচ্ছিল আর চোখ ভরে উঠছিল অনুশোচনার জলে। খাওয়া শেষ করে নাজিব হিন্দিওয়ালা লোকটার কাছে যায় এবং জিজ্ঞেস করে এখান থেকে মেইন রোড কত দূর। লোকটা ইশারায় জানায় এখান থেকে মেইন রোড অনেক দূর, সেখানে যাওয়া তার পক্ষে সম্ভব না। লোকটার কথায় নাজিব পুরোপুরি আশাহত হয়ে পড়ে। কেটে যায় মরুর বুকে বিষাদময় একটা দিন। রাতে নাজিব ছিঁড়ে ফেলা কাগজের টুকরোগুলো মিলানোর চেষ্টা করছিল, কিন্তু যার ভাগ্যের রেখাটাই এলোমেলো হয়ে গেছে সে আর ছেঁড়া কাগজ মেলাবে কি করে। নাজিব আবারও তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবতে শুরু করে। তাদের অনাগত সন্তানের নাম ঠিক করা, তার ভবিষ্যৎ নির্ধারণের প্ল্যান করা, স্টেশনে ছাড়তে আসা স্ত্রীর কাজল কালো ছলছলে চোখ, এসব ভেবেই তার রাতটা কেটে যায়। সকালে নাজিব বাথরুম করছিল, তখন কফিল গিয়ে তাকে লাথি মারে আর পানির মগ নিয়ে চলে আসে। নাজিবকে অবাক হতে দেখে হিন্দিওয়ালা লোকটা ইশারায় বলে এখানে পানি খরচ করা অপরাধ। সে যেন বালু দিয়ে নিজেকে পরিষ্কার করে নেয়। নাজিব অবাক হয়ে ভাবতে থাকে এ কোন অদ্ভুত দেশে আসলাম রে বাবা। কিছুক্ষণ পরে একজন পানিওয়ালা পানির ট্যাঙ্ক লোড দিতে আসে। নাজিব তার কাছে গিয়ে অনুরোধ করে তাকে যেন এখান থেকে নিয়ে যায়।
তখনই বড় কফিল তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে সে পানিওয়ালার সাথে কি কথা বলছিল। নাজিব মুখ নাড়িয়ে জানায় সে কিছুই বলেনি, কিন্তু কফিল নাজিবের অভিসন্ধি ঠিকই বুঝে গিয়েছিল, তাই তাকে পাগড়ির চাবুক খুলে মারতে শুরু করে। মার খেতে খেতে এক পর্যায়ে নাজিব চাবুকটা ধরে ফেলে এবং চিৎকার দিয়ে বলে সে এখানে থাকতে চায় না। চাকর মনিবের মুখের ওপর কথা বলায় কফিল খুব রেগে যায় এবং নিজের তাঁবুতে গিয়ে বন্দুক বের করে আনে। নাজিব বন্দুকের নল চেপে ধরলে কফিল আরও রেগে যায়। কফিল প্রথমে নাজিবকে লাথি মারে, তারপরে বন্দুক দিয়ে কপালে আঘাত করে। নাজিব মার খেয়ে হাত পা এলিয়ে দিয়ে পড়ে যায়, সে আর উঠতে পারে না। নাজিবের অবস্থা দেখে সে পানিওয়ালা লোকটাও অসহায়ের মতো তাকিয়েছিল, তাই এদিকে পানির ট্যাঙ্ক লোড হয়ে পানি উপচে গড়িয়ে পড়লেও সেদিকে সে খেয়ালই করেনি। গড়িয়ে যাওয়া পানির ধারার দিকে তাকিয়ে নাজিবের আবারও তার স্ত্রী সাইনুর সাথে কাটানো সুন্দর এবং রোমান্টিক মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তাদের সংসারে অভাব থাকলেও সুখ ছিল অনেক, অঢেল টাকা না থাকলেও কোনো পানির অভাব ছিল না। সবচেয়ে বড় কথা, স্ত্রীর ভালোবাসার কোনো কমতি ছিল না। সে জানে না আর কখনো সে স্ত্রীর সুন্দর মুখটা দেখতে পাবে কিনা। নাজিব চিৎকার করে স্ত্রীর নাম ধরে ডাকে আর পাগলের মতো কাঁদতে থাকে। নিজের কষ্টকে মন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় যে নেই। সকালে নাজিবের ঘুম ভাঙে ছোট কফিলের ডাকে। সে নাজিবকে দুধ দোয়ানোর ডিব্বা দেখিয়ে দুধ দোয়াতে বলে, কিন্তু নাজিব এই কাজ কখনো করেনি, তাই সে প্রথমেই ভেড়ার লাথি খেয়ে পড়ে যায়। তখন ছোট কফিল তাকে বুঝিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয়। নাজিব জিজ্ঞেস করে হিন্দিওয়ালা লোকটা কোথায়, এটা তো তার কাজ। ছোট কফিল কর্কশ স্বরে জানায় ওই বেটা মরে গেছে, তাই তার সকল কাজগুলো এখন নাজিবকেই করতে হবে। এরপরে আবারও দুধ দোয়ানোর নির্দেশ দিয়ে ছোট কফিল চলে যায়। নাজিব কয়েকবারের চেষ্টায় অবশেষে দুধ দোয়াতে পারে। এরপরে সে ভেড়ার পাল নিয়ে চড়াতে যায়। সেখানে দুটো ভেড়া মারামারি শুরু করলে নাজিব তাদের ঠেকাতে যায়। তখন উল্টো আরেকটা ভেড়া তাকে পেছন থেকে গুঁতো মেরে ফেলে দেয়। সে একটু উঠে বসলে ভেড়াটা আবারও তাকে গুঁতো মারতে আসে। এতে নাজিব জ্ঞান হারিয়ে ফেলে। দূর থেকে কফিল এই দৃশ্য দেখছিল। সে বন্দুক দিয়ে ফাঁকা গুলি করতেই ভেড়াগুলো পালিয়ে যায়। তারপর সে নাজিবের মুখে পানি ঢেলে তার জ্ঞান ফেরায়। নাজিব পানি খেতে চাইলে তাকে এক ঢোক পানি খেতে দেওয়া হয়। নাজিব কোনো রকমে উঠে দাঁড়িয়ে কফিলকে অনুরোধ করে। তার খুব আঘাত লেগেছে, তাকে যেন দয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কফিল তার কথায় গুরুত্ব না দিয়ে আবারও লাঠি ধরিয়ে দিয়ে ভেড়া সামলাতে বলে চলে যায়। এভাবে কেটে যায় কয়েক মাস বা কয়েক বছর। সময়ের ব্যাপারে নাজিবের কোনো খেয়াল নেই। নাজিব জানে না সে কতদিন এখানে রয়েছে। একদিন ভেড়ার লোম সংগ্রহ করতে দুজন লোক গাড়ি নিয়ে এসেছিল। নাজিব গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে হতভম্ব হয়ে যায়। দাড়ি গোফে তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। নিজের চেহারা সে নিজেই চিনতে পারছিল না। এরই মধ্যে আবার বড় কফিল তার পেছনে চলে আসে এবং পাথর ছুঁড়ে লুকিং গ্লাসটা ভেঙে দেয়। তারপরে টিটকারি দিয়ে বলে, তুই কোথাকার কোন হিরো আলম রে, এত আয়না দেখা কিসের, সরে যা ওখান থেকে। নাজিব এক টুকরো ভাঙা কাঁচ দিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু কাঁচে এত ধার ছিল না যা তার দাড়ি কাটতে পারে। নাজিব হতাশায় কাঁদতে শুরু করে আর বিড়বিড় করে বলে, আমি আর পারছি না, খোদা আমাকে মুক্তি দাও, না হয় মৃত্যু দাও। খোদাকে স্মরণ করতে নাজিব আকাশের দিকে তাকাতেই সে কিছু শকুন উড়তে দেখতে পায়। সে দৌড়ে একটা পাথরের খাঁজের উপরে দাঁড়িয়ে দেখে নিচে একটি মৃতদেহ পড়ে আছে এবং শকুনেরা মৃতদেহটা খাচ্ছে। নাজিব দ্রুত নিচে নেমে মৃতদেহটা দেখে বুঝতে পারে এটা সেই হিন্দিওয়ালা লোকটার মৃতদেহ। নাজিব অবাক হয়ে মৃতদেহটা দেখছিল। তখনই শকুনগুলো তাকে আক্রমণ করে দেয়। কিছুক্ষণ লড়াই করে শেষে বাধ্য হয়ে নাজিব পালিয়ে আসে। ডেরায় ফিরে নাজিব তার মায়ের বেঁধে দেওয়া আচারের বয়মটা বের করে এবং প্রাণ ভরে ঘ্রাণ নেয়। এরপরে এক টুকরো আচার মুখে দিয়ে সে নিজের মনটা শক্ত করে এবং সিদ্ধান্ত নেয় যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, না হলে একদিন তাকেও হিন্দিওয়ালা লোকটার মতো মরে পড়ে থাকতে হবে এবং শকুনেরা তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। পরের দিন ভেড়া চড়াতে গিয়ে নাজিব কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক দৌড় দেয়, কিন্তু সে জানতো না কফিল তাকে দূর থেকে ফলো করছে। নাজিবকে পালাতে দেখে কফিল তার পায়ের কাছাকাছি গুলি করে। এতে আতঙ্কে নাজিব পড়ে যায়। এরপরে কফিল তার কাছে গিয়ে তার পায়ের উপরে বন্দুকের হাতল দিয়ে অনর্গল আঘাত করে, যাতে সে আর কখনো পালানোর সাহস না পায়। এরপরে কফিল তাকে ডেরায় নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। নাজিব অনেক চেষ্টার পরে দাঁত দিয়ে দড়িটা খুলে, কিন্তু তার পায়ে প্রচণ্ড আঘাত লাগায় সে দাঁড়াতে পারছিল না। তাই একটু পানির জন্য সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগোতে থাকে। এরপরে ভেড়ার পালের জন্য রাখা পানিতে সেও ভেড়াদের মতো চুমুক দিয়ে নিজের তৃষ্ণা মেটায়। কিছুদিন কেটে যাওয়ার পরে স্বাভাবিকভাবে নাজিব আবারও ভেড়ার পাল চড়াতে নিয়ে যায়। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়
কিছুক্ষণের মধ্যেই শিল পড়তে শুরু করে। তাই নাজিব ভেড়ার পাল নিয়ে একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নেয়। অনেকক্ষণ পরে সে দূর থেকে ভেসে আসা একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ অনুসরণ করে পাহাড়ের ভেতরের দিকে একটা সুড়ঙ্গ দেখতে পায়। নাজিব সুড়ঙ্গ ধরে এগোতে থাকে এবং পাহাড়ের অপর পাশে পৌঁছে যায়। সেখানে গিয়ে ভাগ্যক্রমে তার হাকিমের সাথে দেখা হয়ে যায়। এতদিন পরে দুজনে দেখা পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হাকিম বলে, চলো ভাই, পালিয়ে যাই। নাজিব হতাশ হয়ে বলে, কোথায় পালাবো, কিভাবে পালাবো? এখান থেকে পালানোর যে কোনো রাস্তাই নেই। দুজনে আবারও কাঁদতে শুরু করে। এরই মধ্যে আবার হাকিমের কফিলের গাড়ি চলে আসায় হাকিম চলে যায় এবং নাজিবকে বলে যায় তারা আবারও দেখা করবে। পরের দিন হাকিম নাজিবের জন্য বালুচাপা দিয়ে একটা চিঠি রেখে যায়, কিন্তু নাজিব চিঠির কাছে পৌঁছানোর আগেই সেটা বাতাসে উড়ে যায়। নাজিব অনেক চেষ্টা করে চিঠিটা ধরার জন্য। এরই মধ্যে আবার তার কফিল চলে আসে। তাই নাজিব এমনভাবে বসে পড়ে যেন দেখে মনে হয় সে বাথরুম করছে। তাই কোনো সন্দেহ না করে কফিল চলে যায়। ভাগ্যক্রমে চিঠিটা একটা কাটা ঝোপে আটকে ছিল, তাই দ্রুত নাজিব চিঠিটা ধরে ফেলে। হাকিম চিঠিতে লিখেছে তার এখানে একজন আফ্রিকান অনেক বছর ধরে কাজ করছে। সে এখানকার রাস্তাঘাট সব চেনে, তাই সে তাদের পালাতে সাহায্য করবে। নাজিব যেন পালানোর জন্য রেডি থাকে। চিঠিটা পড়ে নাজিব অনেকদিন পরে একটু আশার আলো দেখতে পায়। তারা পালানোর জন্য প্ল্যান গোছাতে থাকে। কয়েকদিন পরে তাদের পালানোর একটা সুযোগ চলে আসে। সেখানকার একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে নাজিব এবং হাকিম উভয়ের কফিলদের দাওয়াতে ডাক পড়ে। তাই কফিলেরা খামারের দায়িত্ব তাদের দিয়ে চলে যায়। কফিল যাওয়া মাত্রই নাজিব পালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে বহুদিন পরে গোসল করে, তারপর ব্যাগ হাতড়ে নিজের জামা কাপড় বের করে সেগুলো পরে। নাজিবের আগের সেই নাদুস স্বাস্থ্য আর নেই, তাই প্যান্ট কোমর থেকে খুলে পড়ে যাচ্ছিল। এই জন্য একটা দড়ি দিয়ে সে প্যান্টটা কোমরে বেঁধে নেয়। মায়ের দেওয়া আচারের বয়ম থেকে শেষ টুকরো আচার মুখে দিয়ে নাজিব নিজের মনটাকেও চাঙ্গা করে নেয়। তারপর উট এবং ভেড়াদের খাবার দেয় এবং সেগুলোর কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। তোরা ভালো থাকিস, আমি চলে যাচ্ছি, আর ফিরবো না। ওদিকে হাকিম এবং সেই আফ্রিকান তাকে নিতে চলে আসে। এই আফ্রিকান লোকটার নাম খাদিরি। এই খাদিরি আজ তাদের একমাত্র পথপ্রদর্শক। তাদের হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তাদের পানি পিপাসা লেগেছিল। তারা একটু নিচের দিকে একজন খামারির তাঁবু দেখতে পায়। খাদিরি বলে সে পানি নিয়ে আসবে। এই বলে সে পানি আনতে তাঁবুতে যায়, কিন্তু শব্দ হয় সেখানকার কফিল জেগে যায় এবং তাদেরকে বন্দুক দিয়ে গুলি ছুটতে শুরু করে। তারা তিনজনে প্রাণপণে দৌড়াতে থাকে। নাজিব মৃত্যু ভয়ে তার ব্যাগটাও ফেলে আসে। সেফ জায়গায় পৌঁছে তারা ক্লান্ত হয়ে বালির ওপরেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা আবারও হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে নাজিব দূরে পানির মতো কিছু দেখতে পায়। সে আনন্দে হাকিমকেও ডেকে দেখায়। দুজনেই পানির দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু খাদিরি জানতো সেখানে কোনো পানি নেই। ওরা দুজনে মরিচিকার পেছনে ছুটছে। খাদিরি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা পানির জন্য ছুটতেই থাকে। কিছুটা গিয়ে হাকিম দেখতে পায় ওখানে আসলেই কোনো পানি নেই, বরং একটা উটের ফসিল পড়ে আছে। দৃশ্যটা দেখেই হাকিম আটকে উঠে নাজিবকে জড়িয়ে ধরে। তারা আবারও আশাহত হয়। এরপরে আবারও তারা হাঁটা ধরে। কিছু দূর হাঁটার পরে নামাজের সময় হয়ে যাওয়ায় তিনজনেই নামাজে দাঁড়িয়ে পড়ে। তখন খাদিরি খেয়াল করে শয়ে শয়ে মরুভূমির বিষধর সাপ বেরিয়ে আসছে। খাদিরি হাকিমকে নিয়ে সরে পড়ে, কিন্তু নাজিব সাপেদের চলার পথেই আটকে যায়। খাদিরি তাকে স্টিল দাঁড়িয়ে থাকার সাজেশন দেয়, ফলে সাপ নাজিবকে কিছুই করে না। পায়ের ওপর দিয়ে স্বাভাবিকভাবেই চলে যায়, কিন্তু খালি পায়ে উত্তপ্ত বালুর উপরে অনেকক্ষণ ধরে একাধারে দাঁড়িয়ে থাকায় নাজিবের পায়ের তালুতে ফোসকা পড়ে যায়। সে উঠে দাঁড়ানো তো দূরে থাক, পায়েই রাখতে পারছিল না। তাই খাদিরি নিজের জামা ছিঁড়ে নাজিবের পায়ে জুতার মতো করে বেঁধে দেয়। তারা বহু কষ্টে আবারও এগোতে শুরু করে। হাঁটার সময় নাজিব বারবার পড়ে যাচ্ছিল। এদিকে খিদে তৃষ্ণায় হাকিমও মুমূর্ষ হয়ে পড়েছিল। সেও আর চলার শক্তি পাচ্ছিল না। খাদিরি দুজনকেই সামলাতে হিমশিম খেয়ে যায়। এক পর্যায়ে খাদিরি হাকিমকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে, কিন্তু এদিকে নাজিবেরও অবস্থা খারাপ হয়ে যায়। নাজিব আর হাকিম দুজনেই ডিহাইড্রেশনের চরম পর্যায়ে পৌঁছে যায়। গরম থেকে বাঁচাতে খাদিরি নিজের জামা ছিঁড়ে তাদের ঢেকে দেয়। গায়ের শেষ জামাটুকুও খুলে সূর্যের সামনে ধরে তাদের ছায়া দেবার চেষ্টা করে। পানির অভাবে নিজের কপালের ঘাম দিয়ে তাদের ঠোঁট ভেজানোর চেষ্টা করে। এতটা খেয়াল হয়তো আপন মানুষও রাখে না। যাই হোক, পানির পিপাসা হাকিম আর সহ্য করতে পারছিল না। সে মরিচিকা দেখে আবারও দৌড় দেয়। পানি ভেবে সে মুঠোভর্তি বালু খেতে শুরু করে। হাকিম একদম পাগলের মতো আচরণ শুরু করে এবং এক পর্যায়ে গড়িয়ে পড়ে যায়। নাজিব হাকিমের কাছে গিয়ে দেখে হাকিমের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নাজিব হাকিমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। খাদিরি কাছাকাছি দাঁড়িয়ে শুষ্ক চোখে কাঁদতে থাকে।
কিছুক্ষণের মধ্যেই হাকিম আর কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। হাকিমের মৃত্যুর মুহূর্ত না কাটতেই খাদিরি খেয়াল করে ভয়ঙ্কর বালুঝড় তাদের দিকে এগিয়ে আসছে। সে নাজিবকে জোর করে টেনে নিয়ে কোনো রকমে পালিয়ে যেতে থাকে। মুহূর্তেই হাকিমের মৃতদেহ ঢাকা পড়ে যায় বালুর আস্তরণে। নাজিব আর খাদিরিও বেশি দূর পালাতে পারে না, বালুঝড় তাদেরকেও গ্রাস করে নেয়। খাদিরি নাজিবকে চেপে ধরে কোনো রকমে দুজনের প্রাণ বাঁচায়। ঝড় শেষ হলে খাদিরি নাজিবকে ভরসা দেয়, আর একটু ধৈর্য রাখো, আরও কিছু দূর গেলেই মুক্তি পাওয়া যাবে। দুজনে হাঁটতে শুরু করে, কিন্তু একটু এগোতেই নাজিব আবারও পড়ে যায়। খাদিরি নাজিবের পায়ের কাপড়গুলো সরিয়ে দেখে তার পায়ের চামড়া খুলে খুলে পড়ছে। তাই খাদিরি নিজের পায়ের বুট খুলে নাজিবের পায়ে পরিয়ে দেয়। তখন খাদিরি একটা তক্ষক দেখতে পেয়ে খুব উৎসুক হয়ে ওঠে। সে বলে, জীবন্ত প্রাণীর দেখা মিলেছে মানেই কাছাকাছি নিশ্চয়ই জলের উৎস আছে। দুজনে প্রাণপণে দৌড়াতে শুরু করে এবং কিছু দূর গিয়েই একটা ছোট ডোবাতে পানীয় জল দেখতে পায়। নাজিব পানি দেখেই হামলে পড়ে, কিন্তু খাদিরি তাকে জোর করে থামায়, কারণ অনেক দিন পানি না খেয়ে হঠাৎ একবারে অনেক পানি খেয়ে নিলে শরীর আরও বেশি ডিহাইড্রেট হয়ে পড়ে। তাই খাদিরি প্রথমে ভেজা কাপড় দিয়ে নাজিবের ঠোঁট ভিজিয়ে দেয়, যাতে সে তৃষ্ণার প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে পারে। পানির ছোঁয়া পেয়ে নাজিবের শরীর শীতল হয়ে ওঠে। এদিকে খাদিরি কোকের একটা খালি বোতল খুঁজে পায়। সে বোতলটার মুখে ফু দিয়ে শীষ বাজিয়ে সুর তুলে, কারণ সঙ্গীত মানুষের মনকে সতেজ করে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার এগোতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা বিস্কুটের একটা র্যাপার খুঁজে পায়, আবার একটু দূরে গাড়ির চাকার ছাপও দেখতে পায়। এতে তাদের মনে আশা জেগে ওঠে, কাছাকাছি হয়তো কোনো জনবসতি আছে। কিন্তু তারা এগোতেই থাকে, অথচ কোনো জনবসতির দেখা পায় না। এতে তারা আবারও হতাশ হয়ে পড়ে। রাতটা তারা সেখানেই কাটিয়ে দেয়। সকালে ঘুম ভেঙে নাজিব দেখে খাদিরি কোথাও নেই, সে চলে গেছে। তবে যাবার আগে সে কোকের বোতলে পানি এবং একটা খেজুর রেখে গিয়েছে। নাজিব পানি এবং খেজুর নিয়ে হাঁটা ধরে। কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে সে খেজুর এবং পানিটুকু খেয়ে শেষ করে। তারপরে সে নিজের সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। কখনো দৌড়ে, কখনো গড়িয়ে সে এক পর্যায়ে মেইন রোডের কাছে পৌঁছে যায়। রাস্তা দিয়ে ঘন ঘন গাড়ি চলছিল। নাজিব গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িগুলো তাকে পাশ কাটিয়ে চলে যায়। অবশেষে একজন শেখ তাকে দেখতে পেয়ে গাড়ি থামায় এবং তাকে গাড়িতে তুলে নেয়। শেখ তাকে পানিও খেতে দেয়। পানি এবং গাড়িতে এসির ঠান্ডা বাতাস পেয়ে নাজিব ঘুমিয়ে পড়ে। শেখ তার অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, আহারে বেচারা। শেখ নাজিবকে লোকালয়ে নিয়ে আসে এবং তাকে নামিয়ে দেয়। সেখানে একদল ইন্ডিয়ান কমিউনিটি নাজিবকে খুঁজে পায় এবং উদ্ধার করে নিয়ে যায়। তারা তাকে গোসল করিয়ে দাড়িগোফ কামিয়ে আশ্রয় দেয়। কিছুদিনের মধ্যে নাজিব সুস্থ হয়ে ওঠে। ইন্ডিয়ান কমিউনিটির একজন তাকে তার বাড়িতেও ফোনে যোগাযোগ করিয়ে দেবার ব্যবস্থা করে দেয়। ফোনে ওপাশে বউয়ের কান্নার আওয়াজের সাথে সে নিজের সন্তানের কান্নার আওয়াজও শুনতে পায়। নাজিব কোনো কথা বলতে পারে না, শুধু স্ত্রীর কান্না জড়ানো কণ্ঠ শুনতে থাকে। নাজিব থানায় গিয়ে নিজের মিসিং রিপোর্ট লেখায়, কারণ সে নিজের সব আইডেন্টিটি হারিয়ে ফেলেছিল। থানায় মিসিং বোর্ডে নাজিব খাদিরির ফটো দেখতে পেয়ে খুব অবাক হয়। সে বুঝতে পারে খাদিরির কফিল নিশ্চয়ই মিসিং রিপোর্ট করিয়ে গিয়েছে। যাই হোক, নাজিবকে জেলের একটা কামরায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মতো কাজ ছেড়ে পালিয়ে আসা আরও অনেকেই ছিল। নাজিব দেখতে পায় পুলিশ কফিলদের এখানে ডেকে এনেছে। কফিলেরা তাদের দাসদের খুঁজে বের করছে এবং মারতে মারতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে নাজিব তার কফিলকেও দেখতে পায়। তাকে দেখে নাজিব আতকে ভয়ে গুটিসুটি মেরে যায়, কিন্তু তার কফিল তাকে নিয়ে যায় না, বরং কড়া গলায় আরবিতে কিছু কথা বলে। নাজিব তার কথা বুঝতে না পারলে পাশ থেকে একজন ইন্ডিয়ান কফিলের কথার অর্থ বলে দেয় যে এই লোক তোমার কফিল না, বরং সে আরেকজনের জায়গা পূরণ করতে বাধ্য হয়ে তোমাকে নিয়ে গিয়েছিল। কথাটা শুনে নাজিবের দুনিয়া যেন আবারও ওলটপালট হয়ে যায়, কারণ এতদিনে সে অন্য কারো বদলে দাসত্ব করছিল। যাই হোক, পাসপোর্ট আকামা কিছু না থাকায় নাজিবকে 3 মাসের জেল দেওয়া হয়। তারপর সরকার তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। এতদিন পরে বাড়ি ফেরার সময় সে অনুতপ্ত হয়ে মনে মনে বলে, প্রিয় সন্তান, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি এই প্রবাসে এসেছিলাম, কিন্তু সাথে করে আমি কিছুই নিয়ে যেতে পারছি না। আমি শুধু তোমাকে আমার জীবনের বাকি দিনগুলো দিতে পারবো। এই বলে নাজিব প্লেনে উঠে বসে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই সে নিজের পরিবারের কাছে আবারও ফিরে যেতে পারবে, যেখানে অর্থের অভাব থাকলেও সুখের অভাব থাকবে না, পরিশ্রম করলেও বন্দী থাকতে হবে না। নিজের দেশের চেয়ে আপন দুনিয়ার আর কিছুই হতে পারে না। এই সত্যিটা অবশেষে নাজিব বুঝতে পেরেছে। আশা করি জীবনের বাকি দিনগুলো তার ভালোই কাটবে। এই কামনা দিয়ে এই গল্পটি এখানেই শেষ করছি। দর্শক, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে স্টোরিবাজের সাথেই থাকুন। ধন্যবাদ।